গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স থেকে। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে। কিন্তু তাতে কি সমাজনীতি অর্থনীতি কোনোটাই কি বদলাবে? থেমে থাকবে কি সমাজনীতি অর্থনীতির মূল্যায়ন বিশ্লেষণ? চলবে। আমরা সমাজনীতি অর্থনীতির আলোচনা করব, তবে একেবারে অন্যভাবে। প্রতি সোমবার থেকে বুধবার রাত ঠিক 8টায় আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন 24 আওয়ার্স থেকে। নমস্কার, অনুপম অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। কথায় বলে এই বিশ্ব সংসারে একমাত্র পরিবর্তন বা বদলই নাকি স্থায়ী। এ কথার সারমর্ম বুঝতে যাদের অসুবিধা হয় তারা ঠিক এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অঙ্গনে যদি চোখ রাখেন তাহলে অত্যন্ত সহজে এ কথার মানে বুঝে যাবেন। সত্যি কথা বলতে কি, যেভাবে রং বদলাচ্ছে তাতে যেন মনে হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই জনপ্রিয় গানটা, এই লেগেছে পাক ছন্দে ছন্দে কত রং বদলায়। তবে এখানকার রাজনীতিকরা যেভাবে রং বদলাচ্ছে তাকে ঠিক ছন্দময় রং বদল বলা যায় কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ থাকতে পারে। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন এটাও যেভাবে রাজনীতিকরা রং বদল করছেন তার পরিপ্রেক্ষিতে এটা কি কুনাট্য ছাড়া অন্য কিছু বলা যায় না। কিন্তু এই কুনাট্য এত অবলীলায় এত অবাধে তারা করতে পারছেন কি করে? পারছেন তাহলে কি আমাদের মানে নাগরিক সমাজের কথা ছিল যারা জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণ করবে, কথা ছিল যারা রাজনীতিকদের নিয়ন্ত্রক হবে, দেখা যাচ্ছে তারাই রাজনীতিকদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে মানুষের অসচেতনতা, তাদের মেনে নেওয়া মানিয়ে নেওয়াই কি কোনোভাবে এইরকম কুনাট্য তৈরি হতে উৎসাহ যোগাচ্ছে? এই বিষয়টাকে সামনে রেখেই রাজনীতির এই কুনাট্য দায় কার, এই শিরোনামে আমরা আজকে অন্যরকম একটু আলোচনা করব। এই মুহূর্তে আলোচনার জন্য যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের সকলের সাথে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের তরুণ নেতা কৌস্তব বাগচি, রয়েছেন গণ আন্দোলনের কর্মী এবং গণগায়ক অসীম গিরি। আপনাদের আমাদের অনুষ্ঠানে স্বাগত। কিছু সময়ের মধ্যেই হয়তো আরো কয়েকজন আমাদের সাথে সংযুক্ত হবেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আমি শুরু করব তরুণ রাজনীতিক কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, কি মনে হয় এই যে রং বদল হচ্ছে, এই কারণে আমি তোমাকে প্রশ্নটা করছি, যেহেতু তুমি একেবারে তরুণ প্রজন্মের প্রতিনিধি, তুমি এমন একটা দলের প্রতিনিধিত্ব করছো যে দলটা এখানে শাসন ক্ষমতা নিয়ে দীর্ঘদিন, এই যে চোখের সামনে দেখে যাচ্ছ একটার পর একটা রং বদল, আজকে যারা সবুজ কালকে তারা গেরুয়া হয়ে যাচ্ছে, আবার কালকে তারা গেরুয়া হয়ে যাবার সম্ভাবনাও থাকছে। এই যে গোটা বিষয়টা, তোমার জায়গায় দাঁড়িয়ে তুমি একজন তরুণ রাজনীতিক হিসেবে গোটা বিষয়টাকে কিভাবে দেখছো কৌস্তব? দেখুন, আমি এই কথা বলি যে প্রথমেই একটা জিনিস আপনাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে ভারতবর্ষে আমাদের যে কনস্টিটিউশন তার 10th শিডিউলে অ্যান্টি ডিফেকশন ল এবং তাকে নিয়ে যাবতীয়ভাবে তার ডিসকাশন রয়েছে। এবং সেটা কখন হয়? সেটা 1985 সালে হয়। রাজীব গান্ধী যখন ইন্দিরা গান্ধী প্রয়াত হলেন এবং তারপরে রাজীব গান্ধী একটা থাম্পিং মেজরিটি নিয়ে সরকারে এলেন। সেই সময় অনেক দলের একটা প্রবণতা ছিল যে কংগ্রেসের দিকে চলে আসা, বা এই একটা প্রবণতা ছিল 85 সালে। কংগ্রেস মানে একটা আনকোয়েশ্চেনেবল একটা জায়গা, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে রাজীব গান্ধী সেই সময় একটা জিনিস অনুধাবন করেছিলেন, সে আমার দলেই আসুক বা যাই আসুক, মানে একটা লোক যে জিতেছে অন্য দলের টিকিটে, সেটা অন্য দলে আসা, এটা কোথাও মানুষের যে মত, মানুষের যে আবেগ, সেটাকে কোথাও বিশ্বাসঘাতকতা করা। রাজীব গান্ধী সেই সময় মনে করলেন যে অ্যান্টি ডিফেকশন লটাকে আমাদের 10th শিডিউলে সেটাকে করা উচিত। 85 সালে আমাদের অ্যান্টি ডিফেকশন ল বস্তুতে আসে এবং পরবর্তীকালে কিছু অ্যামেন্ডমেন্টস হয় যে 1/3 এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে লাই করবে না, মার্জারের ক্ষেত্রে লাই করবে না, এই কিছু কিছু অ্যামেন্ডমেন্টস আসে। মূলত অ্যান্টি ডিফেকশন ল এর স্পিরিটটাই ছিল যে একটা দল থেকে জিতে অন্য দলে যাওয়া মানে হচ্ছে মানুষ যে আশা ভরসা আকাঙ্ক্ষা আবেগে উপর তাদের দেয় এবং পরবর্তী অন্য দলে চলে যায়। দেখুন, আজকে জায়গাটা যেটা দাঁড়াচ্ছে, একটা সামাজিক প্রেক্ষাপটে বলতে গেলে কোথাও ভ্যালিউজ এর খুব অভাব।
পড়াশোনার প্রচন্ড অভাব রাজনীতিতে। আজকালকার দিনে যারা রাজনীতি করছে খুব খারাপ লাগে। যেমন কংগ্রেস রাজনীতি করি, আমি ট্রুলি গান্ধিয়ান ফিলোসফিতে বিশ্বাস করি, নেহরুভিয়ান থিওরিতে বিশ্বাস করি, তাই জন্য আমি কংগ্রেস করি। এবং ধরুন আজকে যারা কংগ্রেস করছে বা তৃণমূল করছে, আইডিয়ালি বা যারা ধরুন বিজেপি করছে, একটা লোক কংগ্রেস করা বা তৃণমূল করা, বিজেপিতে চলে যাওয়া সম্পূর্ণ একটা অন্য মেরুতে চলে যাওয়া। আজকে আমি যে নীতি আদর্শবাদ কথাগুলো বলবো, আমি যে বহুত্ববাদের কথা বলবো, আমি যে জাতীয়তাবাদের কথা বলবো আজকে কংগ্রেসে থেকে, আমি যখন কালকে বিজেপিতে যদি সাপোজ চলে যাচ্ছি, তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমার সম্পূর্ণভাবে আমার যে লুক আউটটা, যে পার্সপেক্টিভটা নিয়ে আমি এতদিন চিন্তা ভাবনা, যে জিনিসগুলোকে নিয়ে আমি ভাবতাম বা যেটা আমার থট প্রসেস ছিল, সেটা কিন্তু 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। মানে আমি আজকে মানুষকে একটা কথা বলছি ভারতবর্ষের অখণ্ডতা নিয়ে, ভারতবর্ষের জাতীয়তাবাদী নিয়ে, ভারতবর্ষের বহুত্ববাদ নিয়ে, সেখানে আমি বিজেপিতে যখন যাচ্ছি সেই পার্সপেক্টিভটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। মূলত আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে, এক তো হচ্ছে পলিটিক্স এর সাথে প্রফেশন যাদের নেই, সেটা খুব খারাপ বিষয়। রাজনীতি নির্ভরশীল কিছু যারা শুধুমাত্র রাজনীতির উপরে নির্ভরশীল, রাজনীতি করেই তাদেরকে খেতে হবে। আজকে দেখুন যাদের মানে রাজনীতি ছাড়াও অন্যান্য কোনো প্রফেশন আছে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব কম আর কি। আপনি অরুণাভ বাবুকে দেখবেন, অরুণাভ ঘোষ কংগ্রেসের আইনজীবী একজন, এবং আমাদের উনি তৃণমূল কংগ্রেস একদম জন্মলগ্নে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, পরবর্তীকালে যখন তৃণমূল কংগ্রেস ছাড়েন, উনি কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়েন এবং তারপরে কংগ্রেসে ফিরে আসেন। অরুণবাবুকে গত কয়েক বছর আমি জানি বিজেপি অনেকবার অফার করেছিল ইলেকশনে ক্যান্ডিডেট হওয়ার জন্য পার্লামেন্টে, কিন্তু উনি বলেছিলেন আমি নীতি আদর্শ কোনোভাবেই বিজেপির কথা বলতে পারবো না। তো এই সমস্ত মানুষ যাদের একটা প্রফেশন আছে, তারা সম্পূর্ণভাবে রাজনীতি নির্ভরশীল নয়, তারা নীতি আদর্শকে সামনে রেখে রাজনীতি করতে ভালোবাসে। এবং আমাদেরও কোথাও কোথাও আমরা সেই জায়গাটাকে, যার জন্য আমরা আজকে কংগ্রেস করছি। কংগ্রেস পশ্চিমবঙ্গে 77 সালের পর থেকে ক্ষমতায় নেই। আমরা যারা শুধুমাত্র নীতি, এটাই কোথাও একটা খামতি হয়ে যাচ্ছে। আপনাদের চ্যানেলে একটু আগে আমি দেখছিলাম যে সৌমিত্র স্ত্রী, তাকে নিয়ে আনা হচ্ছে। সৌমিত্রকে আমি তবে থেকে চিনি, সৌমিত্র যবে থেকে যুব কংগ্রেসের আমাদের সভাপতি হয়, 2009 সালে সৌমিত্র সভাপতি হয় যুব কংগ্রেসের, এবং পরবর্তীকালে আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীজি যুব কংগ্রেসের বেশ কিছু মানুষজনকে ক্যান্ডিডেট করা হবে। এবং 2011 আমি ঠিক এখানে একটু প্রশ্ন করি, বলে নিচ্ছি। এবং 2000 সৌমিত্র যুব বোতলপুর বিধানসভা থেকে উনি নির্বাচিত হন। পরবর্তীকালে 2014 সালে ওই ঠিক প্রাককালে আমি সৌমিত্রের সাথে আগে দেখা হয়েছিল, কথা হয়েছিল। সৌমিত্র বলল আমাকে আজকে, আমি নাম করে বলছি জয়েন করার জন্য, আমি না বলে দিয়েছি, আমার মনের জোর খুব বেড়ে গেল। আমি দুদিন বাদে যখন সৌমিত্রের জয়েনিংটা দেখলাম, কি হলো মনের জোর ব্যাপারটা, বলছে না সামনে পার্লামেন্টের ইলেকশন আছে, তো এই বিষয়টা যে মূল্যবোধের অভাব, এবং এই সমস্ত মানুষগুলো রাজনীতির সাথে কোনো ব্যাকড বাই প্রফেশন নেই। এবং যে আজকে আপনারা আলোচনা করছেন পুলিশি, আর কোন পলিটিক্সে তার কোনো নেই। রাজ্যের মানুষের আমি আসবো কৌস্তব, আসবো একটু এটাও জানতে চাইবো কৌস্তব, যে কংগ্রেসের থেকেও বেশ কয়েকজন বিজেপিতে গেছে, তৃণমূলেও গেছে, তাহলে কি নেতৃত্বের কোনো সমস্যা হয়? নেতৃত্ব কি কোথাও নিয়ন্ত্রণ করতে পারে না? এই প্রশ্নটা নিয়েও আসবো। তবে তার আগে আমার সাথে অসীম গিরি রয়েছেন, আমি অসীম বাবুর কাছে আসবো। অসীম বাবু, আপনি গণ আন্দোলনের ছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, আমারও মনে আছে যে 2011 পরিবর্তন চাই বলে একটা স্লোগান এসেছিল। আমরা সেই নাগরিক মুখ বা নাগরিক সমাজের একটা জাগরণ প্রত্যাশা করেছিলাম। পরবর্তী সময় আমরা কি দেখলাম, সেই পরিবর্তন চাই বলে যে স্লোগান দেওয়া হয়েছিল, সেই পরিবর্তনের মুখগুলো শাসকের মুখ হয়ে গেল। এবং কোথাও কি মনে হয় না এই যে পরিবর্তনের মুখটা শাসকের মুখ হয়ে যাওয়া, নাগরিক সমাজের গড়ে ওঠা বা নাগরিক সমাজের একটা আলাদা নাগরিক স্বাধীন রাজনীতি, সেটা কোথাও একটা ধাক্কা খেলো? আজকে যেটা হচ্ছে যে কুনাট্য এত অবাধে এত অবলীলায় ঘটতে পারছে, যেটাকে আমরা একেবারে কুনাট্যই বলবো, সেটা যে ঘটতে পারছে, তার কারণ কি এই নয় যে নাগরিক সচেতনতার কোথাও একটা অভাব তৈরি হয়েছে? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা, চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। প্রথমত ব্যাপারটা হচ্ছে যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের ছিল 2011 সালে, তার যে প্রেক্ষাপট, তার যে আগের প্রেক্ষাপট, একটা নাগরিক সমাজ কিন্তু জাগরিত হয়েছিল। অর্থাৎ সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে একটা বড় সংখ্যক মানুষ তারা জাগরিত হয়েছিল এবং তারা একটা পরিবর্তন চেয়েছিলেন, যে এখানকার লেফট পার্টি যে ছিল, মানে বামপন্থী বামফ্রন্ট ছিল,
তাদের পরিবর্তন। সেখানে একটা জনমানুষের যোগ ছিল, অর্থাৎ জনমানুষ না থাকলে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারতেন না। এবং দেখা গেছে যে তখন যারা লেফট পলিটিক্সও করতো তাদের অনেকেই কিন্তু পরিবর্তন পন্থী হয়ে গেছেন, অর্থাৎ পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছেন। আমরা বহু মানুষের নাম বলতে পারি, সেটা আমার বলার দরকার নেই, প্রত্যেকেই জানেন সেটা। প্রশ্ন হচ্ছে সেই পরিবর্তন এরম হয়ে গেল যে ধরুন 21শে জুলাই স্মরণ করা হয়, যে কারণে সেই 21শে জুলাইয়ের মহানায়ক পুলিশ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী করে দিলেন বা তাকে এমএলএ করে দিলেন। এরকম বহু আমরা দেখতে পাচ্ছি। সিপিআইএম থেকে বহু মানুষ চলে এলেন দল ত্যাগ করে এখানে, এবং এখানে এসে কি করলেন, করে সেই একই জিনিস ঘটালেন, অর্থাৎ অর্থাৎ সেই পদের লোভ। এবং সেগুলো মানে তাদের কাছে এখন সাংঘাতিক। আমি কারোর নাম বলছি না, কারণ অনেকেই আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন, এখন নেই আদর্শের কারণে। তো সুতরাং এগুলো এরা পরিবর্তন কি চেয়েছেন, তার মানে পরিবর্তন চেয়েছেন নিজের পরিবর্তন। অর্থাৎ এই কুনাট্যের শুরু অন্তত পশ্চিমবঙ্গে 2011 পরবর্তী থেকেই শুরু হয়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের কথা বলছি এই কারণেই যে ওই আমি একটা জিনিস দেখেছি, পরিবর্তন যখন মানে একটা অংশ যখন যায়, ওই একজন দুজন নেতা যায় না, তার সাথে কাতারে কাতার লোক মিলে পরিবর্তন হয়ে যায়। সেটা একটা পলিটিক্যাল ভিন্নতা বা পলিটিক্যাল কুর্সি, এসব অনেকগুলো ফ্যাক্টর থাকে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা 2011 সাল থেকেই দেখছি যে এই পরিবর্তনের সূত্র ধরে বহু মানুষ তৃণমূলে গেছেন, এবং সেই তৃণমূল ক্রমশ ভেঙে আবার যে একটা হাওয়া উঠেছে বিজেপির দিকে, তার দিকে যাচ্ছেন। তার মানে এটা কি যে তারা রাজনীতি করতে নেমেছিলেন, তার কারণ কি মানুষের সাথে যোগসাজশ করার জন্য? কি এটা কোনো মানবিক রাজনীতির কথা বলছে? তাহলে এরা কি মানুষের জন্য কিছু ভেবেই রাজনীতি করতে গিয়েছিলেন? বিষয়টা এই জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে না, মোটেও না। আমার মতে সম্পূর্ণ চেয়ার দখলের লড়াই, এবং নিজে সাংসদ হব, নিজে একজন বিধায়ক হব, নিজে যখন মন্ত্রী হব, এই লোক। অসীমবাবু, আমার ঠিক প্রশ্ন এখানেই যে এই যে ব্যক্তিগত উচ্ছ্বাসা চরিতার্থ করবার প্রয়াস, তার ফলে কি ক্ষতি হলো না সমাজ, আমাদের সমাজে যে কুনাট্যটা আমরা দেখছি? বিশাল 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 ক্ষতি। মানে ক্ষতি যে মানুষ কিন্তু বুঝতে পারছে না যে কি ঘটছে। দেখুন গত কয়েকদিনের ঘটনায় দেখুন, এই শুভেন্দু অধিকারী, আপনি খুব ভালো করেই জানেন অনুপম বাবু, যে এই শুভেন্দু অধিকারীর সাথে এককালে আমরা ভূমি উচ্ছেদ প্রতিরোধে একসাথে ছিলাম, প্রতিরোধ কমিটিতে। আমি তো সেই সময় নন্দীগ্রামে থাকতামও। তো সেই শুভেন্দু অধিকারীর উত্থান হলো তৃণমূল ধরে, এবং যে লক্ষণ শেখকে পরাস্ত করছে, এবং সেই শুভেন্দু অধিকারী তিনি যে চলে যাবেন এটা নাকি কেউ ভাবতেও পারে না। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে সামাজিকহীন, মানবিক রাজনৈতিক নেতা, তাদের মতামতের ফলে জনমানুষে একটা জঘন্য প্রতিক্রিয়া হচ্ছে, যার সাথে মানুষের কোনো যোগ নেই। মানুষ সেই রাজনীতিকে আসলে ঘৃণা করে, কিন্তু জোয়ারের দিকে ঠেলে দিচ্ছে, জোয়ারের যে দিকে যাচ্ছে সেই দিকে এই সমস্ত নেতারা যাচ্ছে। ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন সমাজকর্মী উজ্জয়িনী হালিম। আমি উজ্জয়িনীর কাছেও আসবো। উজ্জয়িনী, আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা, আমরা আলোচনাটা শুরু করেছিলাম এইভাবে যে যেটা বলা হয় যে পরিবর্তনই একমাত্র স্থায়ী, এই কথার সারমর্ম যদি কেউ বুঝতে কারোর অসুবিধা হয়, তাহলে ঠিক এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে চোখ রাখলে তারা বুঝতে পারবেন যে পরিবর্তনটা কেন স্থায়ী। এই যে সকালবেলায় একটা রং, বিকেল বেলায় আর একটা রং, এই যে রংটা অবলীলায় বা এত অবাধে হয়ে যেতে পারছে, এখানে কি মনে হয় না সাধারণ মানুষের সচেতনতা, সাধারণ নাগরিক, যেটা বলা হয়েছিল, আমরা বারবার করে জেনে এসেছি যে বা বলে এসেছি, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আসলে জনপ্রতিনিধিদের নিয়ন্ত্রণ করবে সাধারণ নাগরিক, যেটা বলা হয়েছিল, বাস্তবে ঠিক উল্টে গেছে। দলগুলোই আসলে নাগরিকদের নিয়ন্ত্রণ করে, কিংবা বুঝে নেওয়া যে কে কাকে নিয়ন্ত্রণ করছে, কার দ্বারা কে নিয়ন্ত্রিত হচ্ছে, সেটাই তো একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে। না, ধন্যবাদ। প্রথমত বিষয়টা খুবই সময় উপযোগী, এখন যেরকম রাজনৈতিক পালাবদল চলছে, এবং এটা নতুন নয়। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই ট্রেন্ডটা আমাদের দেশে বিভিন্ন অন্যান্য রাজ্যেও চলছে, এই রাজ্যেও হচ্ছে। তো এই ক্ষেত্রে তো জনগণের একটা দায়িত্ব আছেই, যেখানে এবং প্রাথমিকভাবে জনগণের দায়িত্ব, আর আমাদের ইলেকটোরাল সিস্টেমটার মধ্যেও হয়তো আরো সংশোধন করা দরকার রয়েছে। কারণ
পার্টিকুলারলি শুভেন্দু অধিকারীর বিষয়ে তো উনি পদত্যাগ করেই গেছেন অন্য দলে, সেটা বলছি না, কিন্তু অনেক সময় আমরা হর্স ট্রেডিং কথাটা এখন এত মেইন স্ট্রিম হয়ে গেছে, আমাদের এটা গায়ে লাগে না। কেনা বেচা যেটা চলতেই পারে, অথচ এনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, এদের একটা আলাদা সম্মানের জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তারাও সম্মানটা রাখেন না, জনগণও একটু নির্লিপ্ত হয়ে পড়েছি আমরা। তো সেই জায়গা থেকে মনে হয় যে এরকম কোনো আইন যদি আসে, আমরা বলি আজকে যদি প্রত্যেকটা রাজনৈতিক দল কখনো কি একসাথে এটা বলবেন যে এরকম কোনো আইন আমরা পার্লামেন্টে নিয়ে আসি যে একটা রাজনৈতিক দলের চিহ্নে যখন নির্বাচনে জিতে আসবে তখন সেই নির্বাচন পদ এমএলএ হোক বা এমপি হোক সেটা না ছেড়ে অন্য রাজনৈতিক দলে যেতে পারবে না। এই রকম কতগুলো খুব ফান্ডামেন্টাল বিষয় আমার মনে হয় কোন রাজনৈতিক দলই একমত হবে না। এবং সেই ক্ষেত্রে যারা আমরা নাগরিক সমাজে নানান রকম কাজকর্ম করি, গবেষণার কাজ করি, মানুষকে ভোটার অ্যাওয়ারনেস কাজকর্ম করি, আমরা তো বারবার বলি প্রত্যেকটা প্রার্থী সম্পর্কে দেখে শুনে তাদেরকে ভোট দিন, এবং আমরা এটাও বলি রাজনৈতিক দলগুলো সম্পর্কে দেখে শুনে ভোট দিন। কিন্তু যে প্রেসিডেন্স এখানে সেট হচ্ছে, যে ধারাবাহিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইলেকটোরাল ডেমোক্রেসির জন্য খুব দুর্ভাগ্যজনক, কারণ এটা বেসিক যে টেনেটটা, আমাদের যে মানুষের যে বিশ্বাসের জায়গাটা, সেটাকে কোথাও আঘাত করছে। মানুষ রিয়াক্ট করছে না কেন এই প্রশ্নটা করতে পারেন, কিন্তু মানুষ কখন কিভাবে রিয়াক্ট করবে এটা তো বলা যায় না। আশা করছি মানুষ হয়তো একদিন এই ধরনের পালা বদলের ক্ষেত্রে রিয়াক্ট করবে। এখানে কোনো নীতি নেই, রাজনীতির মধ্যে নীতিটা বাদ দিয়ে দিতে হবে। কিসের রাজনীতি, নীতিবিহীন রাজনীতি কতদূর চলতে পারে, এটা সাধারণ মানুষ এবং সাধারণ ভোটদাতা হিসেবে আমার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। একদম, আপনার কাছে আবারও আসবো, আমি আবার কৌস্তবের কাছে যাবো। কৌস্তব, যে প্রসঙ্গটা আমি তোমার বক্তব্যের সূত্র ধরে উত্থাপন করেছিলাম কিছু আগে, যে কংগ্রেস থেকেও কিন্তু তৃণমূলে যাওয়ার দেখেছি আমরা। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যতজন বিধায়ক ছিল তাদের অনেকেই চলে গেছে, এবং সম্প্রতি আমরা দেখলাম বিজেপিতেও গেছে একজন। ফলত গোটা বিষয়টা কোথাও নেতৃত্বের অভাব, নেতারা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি বারবার করে বলছিলেন মূল্যবোধের অভাব, উজ্জয়িনী হালিমও সে কথা বললেন, উনি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করেন। কোথাও কি মনে হয় যে ব্যক্তি মূল্যবোধ এবং দল যদি কোনো মূল্যবোধ সেট করে দেয় বা মূল্যবোধ নির্ধারণ করে, সেটাকে প্রয়োগ করবার ক্ষেত্রে কত সমস্যা হয়ে যাচ্ছে? না মানে নেতৃত্বকে নিয়ে যদি কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা থাকে, তাহলে তার সলিউশন তো আমি একটা অন্য রাজনৈতিক দলে চলে যাব না। মানে আমি আজকে ধরুন যেই থিওরি কনসেপ্টে বিশ্বাস করি, আমি আজকে ধরুন আমার দল বিশ্বাস করে সেকুলারিজম, আজকে আমি এমন একটা দলে চলে যাব যারা হিন্দু মুসলিমের মধ্যে কোনো একতাতে বিশ্বাস করে না, যারা মনে করে যে শুধুমাত্র ভারতবর্ষ, আমি তো সেটা হতে পারে না। কোথাও তো একটা মূল্যবোধের অভাব তো অবশ্যই। এবং দেখুন, রাজনীতি করতে গেলে দলের দোষ দিতে নেই, কিন্তু এখানে অনেক অংশে আমি রাজনীতি করতে গেলেও আই উড টেক আ স্টেপ ফরওয়ার্ড, এবং এটা বলতে আমি নির্দ্বিধায় বলবো অনেক ক্ষেত্রে এখানে আমাদের সাধারণ মানুষও কোথাও মিসগাইডেড হয়ে যাচ্ছেন। যেমন আপনারা দেখুন আজকে মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটলো, আজকে এন্টায়ারলি কংগ্রেসের যারা টিকিটে জিতলো তাদেরকে কিভাবে রাতারাতি মানে সম্পূর্ণ ওই কতগুলো এমএলএ কে নিয়ে গিয়ে তারপরে সেটা অ্যান্টি ডিফেকশনের মধ্যে হলো, তাদেরকে তাদের এমএলএ পদ গেল, আবার রিইলেকশন হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের সেটা খুব খারাপও লেগেছে বিষয়টা, যে কোথাও এই জিনিসটাও তো অবশ্যই দেখার বিষয় মানুষজনের, যে সিটে জেতা যেই সব মানুষগুলো, টিকিটে জেতা মানুষগুলো তারা বিজেপিতে চলে গেল, আবার তার বেশ কিছু সংখ্যক মানুষ তারা আবার বেশ কিছু জন হেরেওছে, 28 জনের মধ্যে প্রায় 10 জন হেরেওছে, তারও ইনস্ট্যান্স যেমন আছে, বাকি 18 জন জিতেও এসছে। এই ট্রেন্ডটা কোথাও বন্ধ হওয়া উচিত। সাথে সাথে আরেকটা জিনিস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, আমরা পশ্চিমবঙ্গে দেখেছি 2011 সালে তৃণমূল আসার পর থেকে প্রচুর লোক এরকম উন্নয়নের যোগ্যে ঝাঁপ মেরেছে। তৃণমূলের একটা সময় ছিল যারা মানে ওই সময় একটা জয়নিং সেল হয়ে গেছিল, তৃণমূলের পতাকা রেডি থাকতো, রোজ কেউ না কেউ সবাই উন্নয়নের যোগ্যে ঝাঁপ মারছে। আজকে তার ফল তো তৃণমূল আজকে হারে হারে টের পাচ্ছে, যে উন্নয়নের যোগ্যে ঝাঁপ মারলে যে কি অবস্থা হয়, সেই যোগ্যে ঝাঁপ মারার ফলে সেই দলটাই আজকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। সেই যে কি অবস্থা হয়, এবং আমরা যেটা বারবার বলছি, কংগ্রেসের প্রচুর এমএলএ আমরা জানি, কংগ্রেসের প্রায় 44 এমএলএ ছিল, 44 জন এমএলএ ছিল সেইখান থেকে কংগ্রেস, এবং সেখান থেকে আমরা বারবার বলেছিলাম যে আমাদের পরিষদীয় দল থেকে বারবার স্পিকারের কাছে বলা হয়েছিল যে ইউ ইনিশিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিংস আন্ডার দি অ্যান্টি ডিফেকশন ল। একটা জিনিস জেনে রাখা দরকার, যে এই অ্যান্টি ডিফেকশন লটা আছে না, সেখানে একটা বার অফ জুরিসডিকশন আছে, যে রিট কোর্ট বলুন বা জুডিশিয়াল রিভিউতে সেটাকে করা যায় না যতক্ষণ না সেখানে কিন্তু স্পিকার হচ্ছে সব থেকে প্রথম মানুষ যে একটা ডিসিশনে আসবে। ডিসিশন অফ দি স্পিকার ক্যান বি সাবজেক্টেড টু জুডিশিয়াল রিভিউ।
আর্টিকেল 226 বা 32 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আইদার ইন দি হাইকোর্ট অর ইন দি সুপ্রিম কোর্ট। একদম। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে এই নিরাম দেখেছি যে স্পিকার কোনোদিন কোনো এ করেনি। আমরা পশ্চিমবঙ্গে কি দেখেছিলাম, মানুষ ভূঁইয়ার এক্সাম্পলটা দিই। একদম, মানুষ একদম। ভূঁইয়া কংগ্রেস বলেনি মানুষ ভূঁইয়া কংগ্রেসে ছিলেন, সূর্যকান্ত মিশ্রর গলা জড়াজড়ি করে সূর্যকান্ত মিশ্রকে আগামী দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করতে এইসব অনেক মঞ্চে বক্তব্য রাখলেন। সেই মানুষ ভূঁইয়া একটা মার্ডার কেস হলো সবং মামলাতে, উনি একজন অ্যাকিউজড হলেন। হাইকোর্টে ওনার অ্যান্টিসিপেটরি বেল উঠলো, নাদিরা পাতেরিয়া দিলেন, এখন ওনার বেঞ্চে উঠলো, রিজেক্ট হলো। সেই মানুষ ভূঁইয়া যখন তৃণমূলে গেলেন, তার চার্জশিট থেকে নাম বাদ হলো। একদম, আমরা জানি। তাহলে একই ঘটনা ঘটেছিল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কোথাও ক্ষেত্রে। ভয় ভীতি, কোথাও পয়সার প্রলোভন, এই জিনিসগুলো তো আছে। আমি যেটা ওর জন্য প্রথমেই যেটা বলছিলাম, পলিটিক্স উইদাউট প্রফেশন লিডস টু করাপশন, এটা খুব ইম্পর্টেন্ট। একদম। আমি উজ্জয়িনী হালিমের কাছে আসবো। উজ্জয়িনী, কৌস্তব যে প্রসঙ্গটা উত্থাপন করলো যে 10 জন তো জিতে যাচ্ছে, এই যে যারা এইভাবে দল বদল করে তারপরেও তারা ভোটে জিতে যায়, আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করেন যে কেন মানুষ কি দেখে ভোট দেয়, বিভিন্ন ক্ষেত্রে জনপ্রতিনিধি নির্বাচন করবার ক্ষেত্রে নির্ধারক ভূমিকা কি কি নেয়, সাধারণ মানুষ এই যে চোখের সামনে দেখা যাচ্ছে এইভাবে দল বদল করছে তারপরেও তারা ভোটে জিতে আসে, নাগরিকদের এটা কি সচেতনতার অভাব, নাকি ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো কম্পালশন কাজ করে বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রে বা স্থানীয় এলাকার মধ্যে? ভোট কোন ইস্যুতে হচ্ছে সেটা একটা বড় কথা, এবং দেখুন, রাজনৈতিক দলগুলোরও একটা দায়িত্ব থাকে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন এবং শিক্ষিত করার। অনেকটা সময় আমরা দেখি রাজনৈতিক দলগুলো নিজেরা গদি দখলের লড়াইয়ে যতটা ব্যস্ত থাকেন, মানুষকে শিক্ষিত করা, রাজনৈতিকভাবে শিক্ষিত করার কাজটা তারা ততটা করেন না। কিছু সামাজিক সংস্থা হয়তো করেন ভাবে ইত্যাদি। এবারে যে কথাটা আপনাদের চ্যানেলে আমি আগেও অনেকবার বলেছি, আমাদের কিছু সার্ভের কাজ হয় সারা ভারতবর্ষে, হয় যে ভোটার্স পারসেপশন সার্ভে, এটার সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আমরা দেখতে চাই যে মানুষ কি দেখে ভোট দেন, যে কথাটা আপনি বলছিলেন। সেই ক্ষেত্রে আমি আগেও যেমন বলেছি, আমাদের 2019-এ যে লাস্ট সার্ভে হয়েছিল তাতে দেখা, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি গুলোতে সারা ভারতে, তাতে দেখা গেছে মানুষ তো ওই প্রার্থীটিকে দেখে ভোট দিচ্ছেন, প্রার্থীটিকে দেখে অতটা ভোট দিচ্ছেন না, মানুষ একটা দলের প্রধান মুখকে দেখে ভোট দিচ্ছেন। সেটা তৃণমূল হলে তৃণমূলের প্রধান, বিজেপি হলে বিজেপির প্রধান, কংগ্রেস এবং সিপিএম হলে তার প্রধানকে দেখে। সুতরাং প্রার্থী সিম্বল, তারপরে আসছে সিম্বল, তারপরে আসছে প্রার্থী। তো এবং তারপরে প্রধান গুরুত্ব দিচ্ছে নিজেদের জাতপাতের বিষয়গুলোকে, আমার কাস্টের, আমার দলের, মানে কাস্ট ইস্যুটা, জাতপাত ইস্যুটা তাদের কাছে খুব, মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো কোথাও একটা তো নিশ্চয়ই জনসচেতনতার অভাবও রয়েছে, এবং রাজনৈতিক এটা এছাড়া একটা কালচারে পরিণত হয়েছে। মানুষকে এরকম ভাবেই বোঝানো হচ্ছে, সংবাদ মাধ্যমেরও একটা ভূমিকা রয়েছে তার মধ্যে, যে ওই আমি একটা বিশাল হাইপ হয়, যান সবাই মিলে গিয়ে ভোট দিন, কিন্তু ভোট দেওয়ার পরেও যে একটা জনগণের কিছু করণীয় রয়েছে সেই কথাটা কবার বলা হয়। কিন্তু ভোট দেওয়ার পরে যে যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠালাম তাদেরকে যে অ্যাকাউন্টেবল করা, তাদের দায়বদ্ধ করার কাজটাও আমার কাজ। বিভিন্ন সময় আমরা রাইট টু রিকল নিয়ে পর্যন্ত ডিবেট করছি, সেটা ডিবেট পর্যায়েতেই রয়েছে, কিন্তু এইগুলো যে মানে আমরা যে রাইট টু রিকলের কথাও ভাবতে পারি, আমরা যে রাজনৈতিক দলগুলোকে রাইট টু ইনফরমেশনের আওতায় আসার কথা বারবার বলে থাকি, সেগুলো যে সবাই প্রায় মোটামুটি একসাথে এড়িয়ে যান, এই জায়গাগুলো আমার মনে হয় সিভিল সোসাইটিতে একটা জায়গা রয়েছে, মানে ওই রকম 4টে পিলারের মধ্যে না আসলেও একটা জায়গা রয়েছে। তো সেই জায়গাটা আরো সশক্তিকরণ, তার আরো এম্পাওয়ার্ড হওয়া দরকার, এবং রাজনৈতিক দলগুলোরও নিজেদের স্বার্থেই, আজকের দিনে তাকিয়ে দেখুন, নিজেদের স্বার্থেই বোধহয় জনগণকে সচেতন করা দরকার। এটা তো হয়ে গেছে টাকা যাচ্ছে, যার কাছে মানি এবং মাসল পাওয়ার ড্রিভেন ইলেকটোরাল প্রসেস, যার কাছে বেশি টাকা আছে, যার কাছে মাসল পাওয়ার আছে, সে সবকিছু কিনে নিতে পারে। তো এই অবস্থা তো একটা খুব একটা রাজনীতিবিদদের তেমনি উনি একদম, আই কমপ্লিটলি এগ্রি যে উনি যেটা বলছেন, কিন্তু দেখুন রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নেই। আমি আমার থট প্রসেস যেটা বলে, লক্ষ্যটা না সেটাকে রাজনীতিবিদরা সমাজের বাইরে না। আজ থেকে 50 বছর আগে একটা শিক্ষক যে তার ছাত্রকে পড়াতো, তার যে মানসিকতা ছিল, একটা ডাক্তার যে তার পেশেন্টকে দেখতো, মানে দেখার পরেও রাত্রিবেলায় গিয়ে খোঁজ নিত যে আমার পেশেন্ট কেমন আছে, সেই চিন্তা ভাবনা, এমন ভাবে একটা রাজনীতিবিদ 50 বছর আগে তার রাজনীতি করার যে চিন্তা ভাবনা, যে মানসিকতা, সেটা কিন্তু একটা ওভারঅল সোশ্যাল ডিগ্রেডেশন হয়েছে। তো রাজনীতিবিদদের বাইরে না, আপনি একটা জিনিস দেখবেন, একটা ধুতি পাঞ্জাবি পরা মাস্টারমশাই একদিকে প্রার্থী হবে আজকালকার দিনের নির্বাচনে, আর ওইদিকে একজন গলায় মোটা গরুর দড়ির মতন পড়বে আর ইনোভায় নামবে, কিন্তু ওই গরুর দড়ি পড়া সোনার চেনের মতো শোনাচ্ছেন, আর এই ইনোভা গাড়ি থেকে দেখবে যে নামছে। এটা মানে দোষ দিচ্ছি না, মানে এটা
সামাজিক অবক্ষয়ের একটা অত্যন্ত জ্বলন্ত উদাহরণ। এটা মানে স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা সমাজের বাইরে, একদম রাজনীতিবিদরা যেমন সমাজের বাইরে না, তেমন সমাজটাকে নিয়েই তো রাজনীতিবিদদের কাজ। তো আলোচনা করে তো লাভ নেই। আমার মনে হয় সামগ্রিকভাবে রাজনৈতিক যারা আঙিনাতে যারা রয়েছেন তাদের কর্তব্যগুলো তারা সঠিকভাবে পালন করছেন কিনা সেটা দেখা দরকার, আর সামাজিক আঙিনাতে যারা রয়েছেন তারা তাদের কর্তব্য কতটা পালন করছেন। কেউ কারোর থেকে মানে ইটস অল ইন্টারলিঙ্কড, আমরা কোনোটা ছেড়ে কোনোটা দেখতে পারি না। কিন্তু এই সামাজিক অবক্ষয় যদি হয়ে থাকে সেখানে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা, এটাও বোধহয় একটা আলোচ্য বিষয়। একদমই। আমি আসবো অসীম দিদির কাছে। অসীম বাবু, আপনার কাছে আমি যে প্রসঙ্গটা নিয়ে আসবো, যে এখন যখন আমরা দেখতে পাচ্ছি যে চোখের সামনে বারবার এইভাবে দল বদল হচ্ছে, এবং সেই দল বদলের প্রক্রিয়াটা তো এখন শুরু হয়নি। অমিত শাহ এসে বলে গেলেন যে আমাদের দল বদল নিয়ে এত কথা বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তার বক্তব্য যে আপনার মনে নেই আপনি দল ভাঙাননি। সত্যিই তো একটার পর একটা ঘটেছে। আমরা দেখেছি পুরসভাগুলো বিনা নির্বাচনে দখল হয়ে গেছে, এক দলের প্রার্থী হিসেবে জিতে অন্য দলে চলে গেছেন। আজকে তো সেটা বুমেরাং হয়েছে। আমি যেটা বলতে চাইবো যে আপনারা তো নাগরিক সমাজের অংশী হিসেবে ছিলেন একটা সময়। এই নাগরিক সমাজের মানুষজনরা তখন সব দেখে সব শুনে চুপ করে রইলেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু হওয়া বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত শুভাকাঙ্ক্ষী হলেই তো এটার প্রতিবাদ করা উচিত ছিল, বলা উচিত ছিল যে এইটা আপনার জন্য আরো বড় বিপদ ডেকে আনবে, যেটা আজকে হচ্ছে একই অস্ত্রে, যে অস্ত্র দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিরোধীদের ঘায়েল করেছিলেন, সেই অস্ত্রে তিনি আজকে ঘায়েল হতে শুরু করেছেন। এবং এটা তো সকলেই জানে যে একটা সর্বভারতীয় দল, তার ক্ষমতা তার শক্তি অনেক বেশি, সেই দেশে ঘায়েল করছে। ফলে উচিত ছিল কিনা বিশিষ্টজন যারা চেয়েছিলেন যে নাগরিক সমাজে একটা সচেতনতা তৈরি হোক, যারা চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের পরিসরটাকে একটু বড় করুক, তাদের তো উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষী হিসেবেই এই বিষয়টা বারবার করে সামনে নিয়ে আসা, তাকে বোঝানো। সেই প্রয়াসটা তো তারা করলেন না। কোথাও কি মনে হয় যে রাজ অনুগ্রহ পাবার তাড়নায় এই কর্তব্যটা তারা ভুলে গেলেন? ঠিক তাই। প্রথমত ব্যাপারটা হচ্ছে, যেমন ধরুন আমার ক্ষেত্রেই ধরুন, আমি নিজে তার অত্যন্ত কাছের ঘনিষ্ঠ লোক ছিলাম একটা সময়, যতক্ষণ অব্দি গণ আন্দোলন। কিন্তু কার্যত তার পার্টির মুখপাত্র হওয়া বা তার পার্টিতে যাওয়া, এই ব্যাপারটা তো কখনোই হয়নি। আমার মতো বহু মানুষ যারা সিঙ্গুর নন্দীগ্রামের ব্যাপারে যখন পরিবর্তন চেয়েছেন, তখন হয়তো কোথাও মমতার মঞ্চে গান গাইতে হয়েছে, মমতার মঞ্চে গিয়ে বক্তব্য রাখতে হয়েছে ইত্যাদি। কিন্তু কার্যত যারা পুরো নিজের টিম বদল করে, আমার যেটা মনে হয় আপনি বলতে চাইছেন আপনি নিজেই গেছিলেন, আপনার মনে হয়েছিল সেই সময় এটা করা উচিত বা আপনার উচিত ছিল। একদম তাই। আমি তো নিজেই গিয়েছিলাম, ব্যাপারটা একদম নিজেই গিয়েছিলাম। কিন্তু কার্যত দেখা গেল যে সেখানে গিয়ে এই যে প্রশ্ন উচিত ছিল না কি ওনাকে বলা, ওনাকে বোঝানো যে এইভাবে দল বদল করাবেন না, এইভাবে এই লোকগুলোকে নেবেন না, এই কথাটা কাকে বলে কে? যখন একটা লোক শোনার পরিস্থিতিতে থাকে। বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মমতা বন্দ্যোপাধ্যায় শোনার পরিস্থিতির লোক নন। প্রথমত একেবারে ব্যক্তি হিসাবে বলছি, নন। উনি মনে করেন যেটা করব সেটাই ঠিক। বারবার বলেছিলাম যে সিপিএম এর এই লোকগুলোকে আনবেন না, এটা হচ্ছে এই ধরনের লোক, এদেরকে স্থান দেবেন না। আপনি পরিবর্তন চাইছেন, গণমানুষ থেকে নিন, গণমানুষ থেকে তৈরি করুন। এরকম ধরনের কমিটি বানাবেন না, পাইয়ে দেওয়ার এইভাবে রাজনীতি করবেন না। না, আমি এটাই বলতে চাইছি না, আমি এটাও বলতে চাইছি অসীম বাবু, যে কৌস্তব যেটা বললো যে আমরা তো জানি, আমরা সাংবাদিক হিসেবে জানি যে মানস ভূঁইয়া জোট প্রার্থী, মানে কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থী হিসেবে জিতলেন, প্রচুর ভোটে জিতলেন। তারপরে তাকে দেখা গেল তার একটা খুনের মামলা ছিল, ক্রমাগত সেই মামলা নিয়ে তাকে হেনস্থা করা হলো। তারপর একদিন আচমকাই দেখা গেল তিনি তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলের পতাকা নিলেন, এবং তারপর তার মামলা নিয়ে আর কোনো কথা হলো না। একই ঘটনা ঘটেছিল রবীন চট্টোপাধ্যায় কংগ্রেসের দিয়ে, যে এই যে দল ভাঙন, এই প্রয়াসটা সম্পর্কে তো বলা যেত যে এরকম করলে বিপদ হবে। এটা তো অন্তত নাগরিক সমাজ বা বিশিষ্ট জনেরা যারা তারা তো বলতে পারতেন, বলতে তো পারতেনই, প্রথমত বলা উচিত ছিল। এবং এখনো যারা রয়েছিলেন, মানে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যারা যে সমস্ত মানুষেরা তার বিভিন্ন কমিটিতে গেছিলেন বা বিভিন্ন ভাবে তার টিকিট পেয়েছিলেন, তাদের বোঝানো তো উচিতই ছিল। যারা তার থেকে বেরিয়ে শুধু আন্দোলনটাকে দেখেছেন, আমার মতো কর্মীরা যারা আন্দোলনটাকে দেখেছেন, তাদের তো বলার কোনো স্কোপ নেই, তার কারণ তাকে রিচই করা যাবে না, 1 নম্বর। কিন্তু যারা বলতে পারতেন, আমি নাম করেই বলতে পারি, প্রতুল মুখোপাধ্যায় বলতে পারতেন, বিপ্লব চক্রবর্তী, ইভেন সুজাত ভদ্রও বলতে পারতেন, এরা কিন্তু বলতেই পারতেন। তারা কতদূর দায়িত্ব নিয়েছেন আমি জানি না। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে
যে উনি অবশ্য সোনার পরিসরে থাকবেন কিনা সেটা অন্য প্রশ্ন। 2 নম্বর হচ্ছে এই যে দল বদল বা দল ভাঙানি, এটা ঠিকই বলেছেন কৌস্তব, যে এটা একটা সম্পূর্ণভাবে নীতিহীন আদর্শহীন জায়গা থেকে সম্পূর্ণ একটা অন্যদিকে জাম্প করা। অর্থাৎ আমি গান্ধিয়ান ফিলোসফিতে বিশ্বাস করি, আমি উন্নত জায়গায় যেতে পারি, হয়তো মার্ক্সবাদী হয়ে যেতে পারি, কিন্তু আমি কখনো ফ্যাসিস্ট একটা সরকারের সঙ্গে চলে যাব বা একটা হিন্দু মুসলমান করব, এই জায়গায় যেতে পারি না। তাহলে কি দলবদলটা আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই নয়, অর্থাৎ টাকা এবং পাওয়ারের কাছে আমি নিজেকে দাসত্ব ভিত্তি করাবো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর অমিত শাহ হোক বা যেই হোক না কেন, তার কাছেই দাসত্ব ভিত্তি করব, এইটাই ঘটানো কি আমার উদ্দেশ্য নয়? সেটাই আসল উদ্দেশ্য। এবং যে সমস্ত ইন্টালেকচুয়ালরাও যাচ্ছেন তাদেরও কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে কি করে পদ পাবো, আমি এই একাডেমির মেম্বার হবো কিনা ইত্যাদি। আগামী দিনে দেখবেন যখন বিজেপি আসবে তখন এই একই লোকগুলো কিন্তু বিজেপিতে চলে যাবেন। এই হচ্ছে ব্যাপার, এইটাকে বন্ধ করা দরকার। এই জন্য উজ্জয়িনীর একটা কথায় আমি উজ্জয়িনীর একটা কথা আমার খুব ভালো লেগেছে, যেটা আমরা মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে বলে আসছি, রাইট টু রিকল। এই রাইট টু রিকলে কতগুলো ফরমেশন করা উচিত আমাদের। রাইট টু রিকলের দাবি, আমি যে এপিডিআর করি, আমাদের দীর্ঘকালের দাবি হচ্ছে রাইট টু রিকল, দীর্ঘকালের দাবি। এবং উজ্জয়িনীর তো বিপ্লব দাদের সাথে আমাদের কথা হয়েছিল, বিপ্লব দার এই রাইট টু রিকলের ওপর একটা লেখা ছিল, ছোট্ট লেখা, আমার মনে আছে এখনো বিপ্লব দার সেই লেখাটা। তো সেই রাইট টু রিকল এই ব্যাপারটা বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রেও দেখা যায়। একদমই, আমি কৌস্তবের কাছে আসবো। প্রথমত এটা বলে রাখা দরকার যে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু সময় নিয়ে ফেলেছি, ফলে আমাদের অনুষ্ঠানটা গোটাতে হবে। আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, রাজনীতিকরা সমাজকে নিয়ন্ত্রণ করবে বা সুস্থ একটা সামাজিক বাতাবরণ তৈরি করবে, এটাও তো প্রত্যাশিত। যেমন রাজনীতিকরা সমাজের বাইরে নয়, এটা ঠিক, কিন্তু আবার এটাও তো ঠিক রাজনীতিকদের তো দায়িত্ব একটা সুন্দর, মানে আমাদের সমাজ বাস্তবতা বা আমাদের সমাজটা তো মূলত রাজনীতি নির্ভর, রাজনীতিকে কেন্দ্র করেই চলে। তাই রাজনীতি যদি সুস্থ হয়, সুন্দর হয়, তাহলে সমাজটাও সেই অর্থে সুস্থ সুন্দর হয়ে উঠতে পারে। রাজনীতিকদের কি সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব পালন করবার কথা ছিল না? কোন রাজনৈতিক দলের ইয়েটা কি সেটা পালন হলো, করতে পারলো? রাজনীতিবিদরাও তো মানুষ, মানে এই রাজনীতিবিদদের মধ্যে দিলীপ ঘোষ আছে, গৌরব দুবে সোনা লোক আছে। বলছি ওদের অভাব, যে রাজনীতিক লোকজনদের যারা আছে, মানে সমস্যাটা হচ্ছে এই সমস্ত মানুষজনকে নিয়ে। পড়াশোনা করে যারা রাজনীতি করে, যারা কোনো নীতি আদর্শকে কেন্দ্র করে রাজনীতি করে, তাদেরকে নিয়ে কিন্তু সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে আজকে মিটিং মিছিলে ভিড় বাড়ানোর জন্য যে সমস্ত মানুষগুলোর উপরে বিভিন্ন দলকে নির্ভরশীল হতে হয়, সেই সমস্ত মানুষজন গুলোকে নিয়ে। এবারে দেখুন, পার্লামেন্টারি পলিটিক্সে আপনি তাদের ডিফাইও করতে পারবেন না, আবার তাদেরকে আপনাদের নিয়েই চলতে হবে। তো স্বাভাবিক এখানে মানে জিনিসটা, মানে আমরা যে জিনিসটা নিয়ে ভাবতে চাইছি, দ্যাট ইজ কমপ্লিটলি অ্যান আইডিয়াল সিচুয়েশন, মানে একটা কমপ্লিট ইউটোপিয়া যেটাকে বলে, সেটা কখনোই সম্ভব না। খারাপ ভালো সব মিশে থাকবে, কিন্তু একটা যেটা আমাদের মূল আজকে আলোচনার যেটা বিষয়বস্তু, সেটা হচ্ছে মানুষের ভাব আবেগকে, এবং রাজনীতিটা সম্পূর্ণ হচ্ছে মানুষকে কেন্দ্র করে একটা বিষয়। আমাদের পার্লামেন্টারি পলিটিক্স রাইট টু চুজ ওয়ান রিপ্রেজেন্টেটিভ, সেটা কি মানে আমরা আমাদের নিজেদের রিপ্রেজেন্টেটিভ আমাদের বলার জন্য, এবং সেই রিপ্রেজেন্টেটিভ যদি নিজের স্ট্যান্ড ক্লিয়ার না রাখতে পারে, আজকে এদিকে কাজ, তাহলে সমস্যাটা তো সেইখানেই কেন্দ্র করবে, মানে সেই জায়গাটাই তো সমস্যাটা কেন্দ্রবিন্দু, এটা এর বাইরে কিছু না। একদমই। আমি উজ্জয়িনীর কাছে আসবো। উজ্জয়িনী, আপনার কাছে আমি যে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে আমাদের নাগরিক সমাজ আসলে কি নাগরিক সমাজ তৈরি হতে পেরেছে? আর নাগরিক সমাজ তৈরি করবেই বা কে? যেটা কৌস্তব বলছে যে আসলে সবাই তো এই সমাজ ব্যবস্থার সাথে অঙ্গীভূত, রাজনীতিকরা যেমন নাগরিক মানুষও তেমনি। সেই অর্থেই কি আসলে সেই রকম নাগরিক সমাজ তৈরি করাটা খুব কঠিন, যে যারা রাজনীতিকদের নিয়ন্ত্রণ করবে, যারা সচেতন থাকবে, যারা বলবে এরকম করলে তোমাদের রাজনীতিকে আমরা বর্জন করব, তেমন নাগরিক সমাজ তৈরি হওয়া কি আদৌ সম্ভব? এখানে দুটো কথা। রাজনৈতিক দলের ইতিহাস ভারতবর্ষে 100 বছরের সামান্য বেশি, কিন্তু নাগরিক সমাজের ইতিহাস ভারতবর্ষে কিন্তু অনন্তকালের, অনেক দিনের। এবং নাগরিক সমাজ মানুষকে সচেতন করেছে, মানুষের জীবন, এবং
নাগরিক সমাজ মানুষের যে আমাদের যে সভ্যতার বিকাশে একটা ভালো ভূমিকা পালন করেছে। রাজনৈতিক দল 100 বছরের কিছু বেশি, এখানে কংগ্রেস পুরনো রাজনৈতিক দল সব থেকে রয়েছে, তো একটা রাজনৈতিক দলের পরিপ্রেক্ষিতে সেখানে বিকাশ হয়েছে, তারা তাদের মতন করে চলেছে ইত্যাদি। নাগরিক সমাজ ছিল, আছে, থাকবে, সোজা কথা সংক্ষিপ্ত ভাবে এইটা। এবার নাগরিক সমাজ বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকা পালন করে, এটা একটা দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করছি। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমি বলছি যে নাগরিক সমাজের মধ্যেও কিন্তু কোথাও যে আমরা যে এই প্রিন্সিপালের কথা, নীতির কথাটা বলছি, সেটা শুধুমাত্র ঠিক আমি খানিকটা তো একমাত্র শুধু রাজনৈতিক নেতাদের দিকে আঙুল সেটা তো যেমন তুলছি আমরা বলিও, নাগরিক সমাজের সব মানুষও কি সেই নীতিগুলোকে ফলো করেছেন, যেটা অসীম বাবু আগে বললেন যে একটা বিশেষ কোনো রিওয়ার্ড পেলে তারা চুপ করে যাচ্ছেন। একদম। আমরা নাগরিক সমাজ আমি ঠিক এখানে একটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে আমার খুব মনে আছে, মানে আজকে বিষয়টা হচ্ছে বলেই একটু খোলামেলা বলতেও চাইছি। আমার খুব মনে আছে মহাশ্বেতা দেবীর মতো মানুষ একবার এই রাজ্য সরকার আসবার পরে প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন আমরা কি তাহলে ফ্যাসিস্ট সরকারকে নিয়ে এলাম। আমার মনে আছে মহাকরণে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ হুমকি দিয়ে বলেছিলেন যে উনি যেন ভুলে না যান যে ওনাকে বঙ্গভূষণটাকে আমরাই দিয়েছিলাম। তারপরে আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে মহাশ্বেতা দেবী আর কখনো কোনো প্রতিবাদ করেননি, তিনি চুপ করে গেছিলেন। আমার খুব মনে হচ্ছে যদি মহাশ্বেতা দেবী বলতে পারতেন যে এই পুরস্কারটা আমি ফিরিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও, আমার স্বাধীন মতামত পরিষ্কার সামনে আনবার স্বাধীনতাটুকু দাও, এটা তো বলতে পারতেন। আমরা নাগরিক সমাজরা তো আমাদের তো কোনো মানুষ, আমরা মানুষের ভোটে তো নাগরিক সমাজ হইনি, আমরা সমাজের প্রতি মানুষ হিসেবে নাগরিক সমাজ। সুতরাং আমাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা, আমাদের নৈতিকতার জায়গাটা আমরা কতদূর ঠিক রাখতে পারছি, এই ইন্ট্রোস্পেকশনটাও আমাদেরই করা দরকার। শুধুমাত্র রাজনৈতিক দলকে দোষারোপ করেও একমাত্র লাভ নেই, সবাইকে ইন্ট্রোস্পেকশন করতে হবে। আমাদেরও নাগরিক সমাজ হিসেবে ইন্ট্রোস্পেকশন অনেক কিছু করার রয়েছে। আমি অমুক দলের নাগরিক সমাজ, আমি তমুক দলের নাগরিক সমাজ, নিরপেক্ষ নাগরিক সমাজটা আজকে কোথাও যেন খুব কম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। সেই জন্য আমরা নিরপেক্ষভাবে কিছু বলতে পারি না, বলাও কঠিন যখন আমরা এই ছোটখাটো যা কাজ করি করতে গিয়ে সবারই বোধহয় আমরা বিরাট ভাজন করি। সত্যি কথা তো শুনতে কটু লাগে স্বাভাবিকভাবেই। তো সেই ক্ষেত্রে সেই যে পরিসরটা গণতন্ত্রের জন্য নাগরিক সমাজের নিরপেক্ষ পরিসরটা খুব দরকার, এবং এই রাজনৈতিক দলগুলো আজকে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই জায়গা থেকেও ওনাদের বোঝা দরকার যে নিরপেক্ষ নাগরিক সমাজের পরিসরটাকে সংকুচিত করা উচিত না, ওইটাকে তাদেরও লালন পালন করা দরকার গণতন্ত্রের স্বার্থে। একদমই। অসীম বাবুর কাছে আসবো। অসীম বাবু, আপনার মনে হয় না আপনাদের পাশে দাঁড়িয়ে যাদের সাথে আন্দোলন করেছিলেন, যাদের সাথে পরিবর্তন চাই বলে স্লোগান তুলেছিলেন, পরবর্তী সময় আপনাদের তো লক্ষ্য ছিল যে গণতন্ত্রের পরিসরটাকে আর একটু বাড়ানো, যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো যাতে আর না আসে, একটু দূরত্ব, মানে এই দাবিটা কি কখনো ওঠেনি যে নাগরিক সমাজের যারা প্রতিনিধিত্ব করছেন তারা একটু দূরত্বে থাকুন, শাসক দলের যে কোনো রঙের শাসক দলের থেকে একটু দূরত্বে থাকুন, তারা অন্তত লক্ষ্য রাখুন, বলুন যে আপনারা ভালো কাজ করলে ঠিক আছে, কিন্তু খারাপ কাজ করলে আমরা আমাদের মতো করে প্রতিবাদ করবো। আমার মনে আছে যে সুনন্দ সান্যাল এরকম একটা দাবি আমাকে নিজেই বলেছেন, যে এরকম দাবি আমি বারবার করে করেছি যে আমি অন্তত এটা চাই যে কোনো শাসক দলের সঙ্গে আমরা থাকবো না, আমরা দূরত্ব বজায় রাখবো। কিন্তু সেটা হলো না, কেন হলো না? সেটা কি এই যে বিভিন্ন জন বিভিন্ন স্বার্থে নাগরিক সমাজের সাথে জড়িয়ে পড়েছিলেন? একদম তাই। বিষয়টা হচ্ছে নাগরিক সমাজ তো কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হতে পারে না। রাজনৈতিক বদলে নাগরিক সমাজ রাজনৈতিক রঙ্গমঞ্চে আসবে, সেই ব্যাপারে নাগরিক সমাজের উদ্যোগ থাকে। যেমন একটা নাগরিক সমাজের উদ্যোগ ছিল, আমরা সেটাকে বৃহত্তর অর্থে নাগরিক সমাজ বলতে পারি কিনা জানি না, কারণ আমরা নাগরিক সমাজ বলতে কিন্তু মূলত ভাবি শহরের লোক। অর্থাৎ নাগরিক সমাজ হবে কিছু কবি, কিছু শিল্পী, কিছু সাহিত্যিক, কিছু প্রফেসর। গ্রামের ওই গরিব মূল্য প্রান্তিক চাষিটা যে নাগরিক, আমার সহ নাগরিক, এবং সেও যে নাগরিক সমাজের অঙ্গ, এরকম কোন নাগরিক সমাজ আমরা বানিয়ে তুলিনি এখন অব্দি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হ্যাঁ, এই সমস্ত ইন্টালেকচুয়াল এবং বুদ্ধিজীবীদের একটা বড় রোল থাকে সমাজের ক্ষেত্রে, এটা দেখাই যায়। আজকে যখন কৃষি আন্দোলন হচ্ছে, তখন পাঞ্জাবের একজন দেখেছেন কিভাবে তার পুরস্কার ফেলে দিয়েছে, মানে পুরস্কারকে সরিয়ে দিয়েছে। এরকম আমরা বহু ক্ষেত্রেই দেখেছি, গিরিশ কার্নাড সরিয়ে দিয়েছেন, বহু মানুষ আছেন সরিয়ে দিয়েছেন। আসলে এরকম ইন্টেলেকচুয়ালদের ওপর না ডিপেন্ড করে থাকে সমাজটা, এটা ঘটনা। এবং এই ডিপেন্ডেন্সিটা যতক্ষণ থাকে ততক্ষণ অবধি রাজনৈতিক দলগুলো তাদের নিয়ে টানাপোড়া করে। যেমন ধরুন অপর্ণা সেন বা কৌশিক সেন অথবা অসীম গিরি অথবা অন্য কেউ, ইট ইসেট্রা, তারা যদি মহান মানুষ হয় মানে তাদের ফিল্ডে, তাহলে তাদের ধরে
রাজনৈতিক দল চায় তাদের নিয়ে আসতে, কারণ সেই নামগুলো খুব পপুলার। এবং গ্রামের লোক বা শ্রমিক বা অসংগঠিত শিল্পের শ্রমিক, তারা তো নাগরিক সমাজে, তারা এদের দ্বারা পরিচালিত হবে, ওদের দ্বারা নয়। এরপর কি দাঁড়ায়, এই নাগরিক সমাজের একটা অংশ, যাদের আমরা নাগরিক সমাজ বলছি, যারা বৃহত্তর নাগরিক সমাজ নয় আসলে, তাদের একটা অংশ পারচেজ হয়ে যায়। সুতরাং তারাও পারচেজ হয়ে যায়। এবং আজকে তো রাজনৈতিক নেতা তো পারচেজেরই অঙ্গ, মানে রাজনীতিটা তো এখন পারচেজ। রাজনীতি কথাটা ভুল কথা, গান্ধীজি বলতেন লোকনীতি, পলিক কথাটা গ্রিক শব্দ একটা, এবং এর মানে হচ্ছে লোক এবং লোকনীতি, যার পরে লোকতন্ত্র, জয়প্রকাশ নারায়ণ বলতেন লোকতন্ত্র। লোকতন্ত্র বা লোকনীতি অর্থাৎ লোকের অনুষ্ঠিত নীতি, রাজার অনুষ্ঠিত নীতি নয়। কিন্তু আজকে আমরা কি দেখছি, রাজার অনুষ্ঠিত নীতি, অর্থাৎ শুভেন্দু অধিকারী বা ওই সৌমিত্র খাঁ অথবা অমিত শাহ অথবা অথবা কুণাল, যেই হোক, প্রত্যেকে কোন দলে যাবেন, কি করবেন, কত টাকায় বিক্রি হবেন, এইটাই হচ্ছে রাজনীতি। কারণ রাজার অনুষ্ঠিত নীতি, রাজা তো এটাই চায়। অন্যদিকে দেখুন, কৃষকরা আন্দোলন করছে, সেটাকে আমরা বৃহত্তর নাগরিক সমাজ বলতে পারি। এই কারণে বলতে পারি, দেখবেন কৃষকরা যখন আন্দোলন করছেন দিল্লির বুকে, সমস্ত সংগঠনগুলো মাথা নুইয়েছে, 100 কতটা যেন সংগঠন আছে, তার মধ্যে মাথা নুইয়েছে যে বৃহত্তর মানব স্বার্থে সমস্ত কৃষকরা যা বলবেন, তার মেজরিটি যা বলবেন, সেই অনুযায়ী কৃষক আন্দোলন করতে হবে। আমি দিল্লি গিয়েছিলাম রিসেন্টলি এই ইয়েতে, তো আমি দেখেছি যে সেখানে যখন আলোচনা হচ্ছে, গ্রুপে গ্রুপে আলোচনা হচ্ছে, এবং সেখানে মেজরিটি যা বলছে তার উপর নির্ভর করছে সমস্ত গ্রুপগুলো। যেদিন সেটা আসবে, অর্থাৎ যেদিন সমস্ত নাগরিক সমাজ একত্রিত হয়ে, অর্থাৎ নাগরিক সমাজ বলতে বলছি আমি বৃহত্তর সমাজ, এক একটা আন্দোলনের ক্ষেত্রে, আলোচনা ক্রমশ শেষ দিকে চলে আসছে, আমাদের গোটাতে হবে। আমি এটা করতে পারবে একদম আসবো, কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, যেটা জানতে চাইবো যে এই যে কুনাট্য, এটাকে আমরা যদি কুনাট্য বলি, এই কুনাট্য প্রতিরোধে কংগ্রেসের ভূমিকা কি হবে? কংগ্রেস কি ভূমিকা রাখতে পারবে? তোমাদের মতো তরুণ প্রজন্মে যারা রয়েছে, তারা প্রতিরোধে কোনো ভূমিকা নেবে? অন্তত রাজনীতিক হিসেবে কিছু দায়িত্ব থাকে, দায়িত্ব পালন করবার, কি মানে কি? অবশ্যই আমরা তো বরাবর বলছি একটা জিনিস, সেটা তো শিক্ষিত ছেলেমেয়েদের রাজনীতিতে আসা অত্যন্ত প্রয়োজন। আমি একটা কথা আমি ছোট্ট একটা কথা বলি, শিক্ষিত আমার মনে হয় ভালো মানুষ হওয়া দরকার। সে মানে এরকম হয় যে অনেক আমি খুব স্পেসিফিক, একদম শিক্ষিত কথাটা আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি শিক্ষিত মানে একদম পুঁথিগত, মানে আমি ডিগ্রির কথা বলছি না, আমি শিক্ষিত মানুষ, মানে আমি কখনো পুঁথিগত শিক্ষার কথা বলছি না। হতে পারে হোয়াটএভার, আমি শিক্ষিত বলছি, খুব ব্রডার টার্মটা, অ্যাসপেক্টটা খুব ব্রডার। আমি যেটা বলতে চাইছি, সেরকম শিক্ষিত মানুষজন, এবং সব থেকে বড় কথা একটা জিনিস, এবং রাজনীতি করতে গেলে কোথাও একটা, আমার সাথে অনেকে ডিফার করতে পারে, আমার এটা দিস ইজ মাই পার্সপেক্টিভ, যেটা আমি খুব পার্সোনালি বিলিভ করি। রাজনীতি করতে গেলে যে ভারতবর্ষের রাজনীতি ইজ নট আ প্রফেশন, তো সেই ক্ষেত্রে সম্মান যারা প্রফেশনের সাথে একটা যুক্ত থাকবে রাজনীতিতে, এইগুলো হচ্ছে টেন্ডেন্সি যে কোনো কিছুতে রাজনীতির উপর নির্ভরশীল হয়ে যায়। আমি দেখবো আজকে আমার দল ক্ষমতায় নিয়ে অন্য একটা দল ক্ষমতায় আসতে চলেছে, আমি তাদের দিকে সেই জিনিসটা যাবে। পড়াশোনা বাড়াতে হবে মানুষজনকে অনেক, এবং সেইভাবে শিক্ষিত হয়ে, শুধু এই আবার আমি বলবো অসীমরা বলবো ওরকম শিক্ষা নয়, শিক্ষিত হয়ে রাজনীতি যদি করেন, ভালো ভালো ছেলেমেয়েরা যদি রাজনীতিতে আসেন, তবেই সমস্যার সমাধান হবে। না হলে তো ওই সোনার চেন, গরুর দড়ির মতন সোনার চেন পরে গরুর দুধে সোনা খুঁজতে হবে, পিঠে চরম চরম করে ঢাক বাজাতে হবে। এই যদি রাজনীতির আগামী দিনের, মানে ইফ দিস ইজ আ ট্রেন্ড সেটার, তাহলে তো খুব মানে দুর্বিষহ আগামী দিন। একদমই। আমি উজ্জয়িনীর কাছে আসবো। উজ্জয়িনী, আমার কিন্তু একটা কথা মনে হয়, বলে নেবো। আমার মনে হয় আসবো আপনার কাছে, আমি উজ্জয়িনীর কাছে আসবো। উজ্জয়িনী, আমার যেটা আপনার কাছে জানবার, যে এই বিশিষ্ট, আপনি বললেন যে সমাজের মধ্যে সমস্ত কিছুই একটা অবমূল্যায়ন বা মূল্যবোধহীনতার শিকার হয়েছে, সেখানে রাজনীতিটা যেমন, সাধারণ নাগরিকরাও তেমনি। কিন্তু এটাও কি ঠিক যে আমাদের বিশেষ করে এই বাংলার মানুষরা বড় স্থিতাবস্থাপন্থী, মানে স্থিতাবস্থাকে মান্যতা দিতে গিয়ে তারা বারবার শাসক দলের সাথে সখ্য তৈরি করে, যেটা নানাভাবে শাসক দলের সাথে সখ্য তৈরি করে এক ধরনের, এটা বিশিষ্টজনকে আমরা দেখলাম।
বিভিন্ন, তাদের কিন্তু দরকার ছিল না, তারা এই গতানুগতিকতার ইয়েতে গা ভাসিয়ে ফেললেন। আমি আপনাকে বলছি যে দিলীপ ঘোষ অত্যন্ত দুর্মুখ, তিনি, তার কথাবার্তা পরিশীলিত নয়, নম্র নয়, কিন্তু তৎসত্ত্বেও তিনি সম্প্রতি একটা কথা বলেছিলেন, এ রাজ্যের বিশিষ্টজনদের কাছে টানবার একটা কর্মসূচি নিয়েছিল বিজেপি, এবং সেক্ষেত্রে কিছুদিন পরে আমরা দেখলাম সেই কর্মসূচিটা খুব বেশি দূর এগোয়নি। তারপরে তাকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল যে আপনাদের ওই কর্মসূচিটা কি বন্ধ হয়ে গেল, উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে দিয়েছি যে এ রাজ্যের বিশিষ্টজনেরা ওভাবে আসে না, তারা সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন তাদের সঙ্গে ছিলেন, এখন যারা ক্ষমতায় আছেন তাদের সঙ্গে আছেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এমনিই চলে আসবে, বাড়িতে বাড়িতে যেতে হবে না। এই যে বলতে পারেন, কোথাও তো একদম ফেলে দেওয়ার মতো কথা নয়। আসলে আমরা তো দেখেছি, আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা তো দেখেছি যে এটা ঘটেছে একাধিক সময়। হ্যাঁ, না, বিষয়টা তো আমরা একই কথা আলোচনা করছি যে বিশিষ্ট জনরা কতটা গুরুত্ব পাবেন আমাদের এই রাজনৈতিক আঙ্গিনাতে, বা আমরা যেটাকে লোকনীতি উনি বলছিলেন, শব্দটা সত্যি আমারও মনোমত, সেই আঙ্গিনাতে তো মানুষের যেটা আমরা নাগরিক সমাজ বলি, এটা আমার বাবার প্রসঙ্গ উনি আনছিলেন, বাবাও বারবার বলতেন নাগরিক সমাজ মানে কিছু বিশিষ্ট জন যারা তাদের নিজের পেশায় সফল তারা নন, এই যে বৃহত্তর নাগরিকরা আজকে যারা আন্দোলন করতে, সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনও যারা শুরু করেছিলেন তারা নাগরিক সমাজ ছিলেন, সেখানে ওই গরিব কৃষকরাই আন্দোলন শুরু করেছিলেন। আপনারা হয়তো আগে আলোচনা করেছেন এমন অনেক সংগঠন আন্দোলন শুরু করেছিলেন যারা আন্দোলনমুখী ছিলেন, যে জন্য পরবর্তীকালে ওই মেইন স্ট্রিম রাজনীতিতে যাননি, এবং তাদের ওইগুলো বলার স্কোপও ছিল না কোনো রাজনৈতিক নেতা। এটা নিয়ে বোধহয় সন্দেহের কোনো জায়গা নেই, ওজন এটা নিয়ে বোধহয় সন্দেহের কোনো জায়গা নেই। নন্দীগ্রাম প্রতিরোধ করা সম্ভব হয়েছিল বা সিঙ্গুরের প্রতিরোধ করা সম্ভব হয়েছিল সাধারণ মানুষের আন্দোলনের জন্য, সেখানে সাধারণ মানুষের রাজনীতিটাই প্রকট হয়ে উঠেছিল। তো সেইখানে আমার মনে হয় কোথাও একটা ডেফিনিশনের একটা ব্যাপার রয়েছে। আমরা যেভাবে সংজ্ঞা দিচ্ছি যে নাগরিক সমাজে, সেই সংজ্ঞাটাকেও ফিরে দেখা দরকার। নাগরিক সমাজ বলতে শুধু যারা একটু ভালো কথা বলতে পারেন, একটা মানে মধ্যবিত্ত উচ্চবিত্ত ওই যাকে ভালো ভালো ডিগ্রিধারী মানুষজনরা এই নাগরিক সমাজ, যতক্ষণ আমরা ওইটাকে ওই খেটাটপের মধ্যে রাখবো, সাধারণ মানুষের কথা তারা নাই বলতে পারেন, তারা নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী এক একটা দলের পক্ষ অবলম্বন করতেই পারেন। তো ওই জায়গাটাতে আরো আমাদের বেশি কাজ করা দরকার রয়েছে, নিজেদের সচেতন করার দরকার রয়েছে। আর আমার একটা কথা মনেই হয়, যখনই আমরা অনেক সময় বলি আরো ভালো ছেলে মেয়েরা, আরো শিক্ষিত মানে স্বশিক্ষিত বলুন বা সচেতন রাজনৈতিক সচেতন ছেলেমেয়েরা রাজনীতিতে আসুন, প্রশ্ন থেকেই যায় যে তারা ততদিন পর্যন্ত রাজনীতিতে আসবেন না যতদিন মানে কেন। আমি অনেক সময় আমরা আমাদের প্রচার কাজে গিয়ে এই কথাটা জিজ্ঞেস করি, কেন রাজনীতি করছেন আজকের যুগে যে সমস্ত নেতা নেত্রীরা রাজনীতি করছেন, মেইন স্ট্রিম রাজনীতির কথা বলছি, কেন রাজনীতি করছেন? ওই একটা পদ, ওই একটা কোন একটা জায়গাতে পৌঁছানো, সব এটা কি কোনো মানুষের ভালো করব, তাদের জীবন পাল্টিয়ে দেব, তাদের দেশের উন্নয়ন, এরকম বড় 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 নীতি বড় আদর্শগুলোর থেকে যখন বিচ্যুত হয়ে গিয়ে শুধু ওই ক্ষমতার অলিন্দে টিকে থাকা, গদির লড়াইয়ে টিকে থাকার ব্যাপারটা দাঁড়ায়, তখন একটা পচনটা তো মাথাতে ধরে। অনেক চিরকালই বলা হয়, সুতরাং বিশিষ্ট জন যাদের দিকে হয়তো নাগরিক সমাজের একটা বড় অংশ তাকিয়ে থাকে গাইডেন্সের জন্য, বা রাজনৈতিক নেতা নেত্রী যাদের দিকে একটা নাগরিক সমাজের বড় অংশ তাকিয়ে থাকে গাইডেন্সের জন্য, তারা যখন গাইডেন্স দিতে পারেন না, সেটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তখন কোনো একটা না কোনো সময় মানুষ নিজেই নিজের পথ করে নেয়, যেমন আজকে কৃষক আন্দোলন বা সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন হয়েছিল, তখন সেটাকে আবার রাজনৈতিক নেতা নেত্রী বিশিষ্ট জনরা ফলো করেন, এবং সেটাকে নিয়েও আবার একটা সেটা তাদের কেরিয়ারের বা তাদের নিজেদের পাওয়ারে এই ক্ষমতার অলিন্দে যাওয়ার একটা জায়গা ক্ষেত্র হয়ে দাঁড়ায়। তো একটাই কথা বেসিক্যালি বলার যে সৎ হওয়া দরকার। আমরা যে কাজটাই করব অনেস্টলি করা দরকার, সততার সাথে করা দরকার, গণতান্ত্রিক মূল্যবোধ গুলোকে সামনে রেখে সৎভাবে নাগরিক সমাজেই থাকি, রাজনীতিতেই থাকি, সৎ হওয়াটা খুব দরকার। আমি অসীম বাবুর কাছে যাবো, তবে তার আগে কৌস্তবের কাছে আসবো একদম শেষে। কৌস্তব, এই যে কুনাট্য শুরু হয়েছে, কংগ্রেস এবং সিপিএম জোট বাঁধবে বলছে তারা, এই কুনাট্যকে প্রতিরোধ করা সম্ভব হবে? একেবারে নির্বাচনের ফলাফলে বা নির্বাচনের রায়তে কোনো প্রতিফলন ঘটবে বলে মনে হয়? দেখুন, আমরা তো একটা, আপনি আজকে বিজেপি বা তৃণমূলের নির্বাচনী সভাগুলো দেখবেন, মানে কোথায় রাজনীতির লেভেল নেমে গেছে, সেটা তুই তাকারি, এদিকে বলছে একে বাড়ি থেকে তুলে আনবো, জেলে পুরবো, এই পুরবো, একটা কেউ ডেভেলপমেন্টাল পার্সপেক্টিভ নিয়ে কেউ কথা বলছে না। মানে রাজ্যে বড় বিনিয়োগ আসবে, রাজ্যে ছেলে মেয়েদের চাকরি হবে, বিজেপি এরা ভাওতাবাজির জন্য একটা 75 লক্ষ জব কার্ড নাকি ডিস্ট্রিবিউট ত্রিপুরাতেও করেছে, কিচ্ছু হয়নি আগে। মানে আমি বলছি একটা সুদৃঢ় কোনো একটা প্ল্যান, যে আমরা রাজ্যটা কোনো একটা ব্লু প্রিন্ট, যে আমরা এই করতে চাইছি, এই ভারী শিল্প করতে চাইছি, এই বিনিয়োগ আমরা আনতে চাইছি,
শুধুমাত্র মৌ স্বাক্ষর করে পরবর্তীকালে মৌমাছি উড়ে গেল, দ্যাট ইজ নট দি সলিউশন। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে আমরা একটা অল্টারনেটিভ হিসাবে, দেখুন এখন তৃণমূল আর বিজেপির ব্যাপারটা হয়ে গেছে, আজকে বহু ঝগড়া বাড়ি চলে গেল, আবার ফিরে এলো দুটো বাড়ি। এই সুজাতা আর এই সমীরটা নিয়ে বলছি, এই রাজনীতির বাইরে আমরা যেটা বলতে চাইছি, আমরা একটা অল্টারনেটিভ, যে আজকে বিজেপির নেতারা যাদেরকে বললো ভাগ এই ভাগ সেই ভাগ, সেই মুকুল রায় এখন বিজেপির নেতা। কি দুর্ভাগ্য, তথাগত বাবুকে এখন মুকুল রায়কে কি নেতা বলে মানতে হচ্ছে, দীর্ঘদিন ধরে এতদিন বিজেপি করা লোক। সমস্যাটা হচ্ছে আমরা যে অল্টারনেটিভটার কথা বলছি, আমরা এসব লেনা দেনা এসবের মধ্যে নেই। আমরা মানুষকে বলতে চাইছি বাম এবং কংগ্রেস জোট আগামী দিনে মানুষের কাছে একটা অল্টারনেটিভ আমরা যেটা নিয়ে যেতে চাইছি, যে আমরা রাজ্যের কথা বলতে চাইছি, যে রাজ্য বহুদিন যাবত রাজ্যে কোনো উন্নয়ন নেই, রাজ্যে কোনো শিল্প নেই, কোনো কলকারখানা নেই। এর জায়গাটায় আমরা চাই না, আমরা কোনো কাউকে জেলে পাঠানো, কাকে মারবো কাকে ধরবো এইসব হিসাব নিকেশের মধ্যে যেতেই চাই না। আমরা সিম্পলি যে আজকে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসিং, মানে সমস্ত বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ক্যাম্পাসিং এর কি অবস্থা। মুখ্যমন্ত্রী নিদান দিচ্ছেন চপ শিল্প চা শিল্প, তাহলে কি ক্যাম্পাসিং এ পারে ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে মেয়ে যখন ক্যাম্পাসিং ইন্টারভিউ বসবে, অমুক চায়ের দোকান অমুক চপের দোকান তার ক্যাম্পাস ইন্টারভিউ নিতে আসবে? এটা যেন ভবিতব্য না হয়ে ওঠে। এই জন্যই আমরা একটা অল্টারনেটিভ মানুষকে দিতে চাইছি আগামী দিন, যে আমরা রাজ্যে যাতে সব থেকে বড় যে সমস্যাগুলো, বিনিয়োগ, বেকারত্ব, এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। আমরা তুই টাকারির মধ্যেও যেতে চাইছি না, আমরা বলছিও না আমাদের কোনো নেতাকে দলে আসতে হবে, এসব কিচ্ছু বলছি না। আমরা বলছি সাধারণ মানুষ আমাদের সাথে থাকলেই হবে, এটাই, এর বাইরে অন্য একদম আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। অসীম বাবু, একদম শেষে অনুপম দা, আমি একটু পারমিশন নিয়ে আমি এটা বলেছিলাম 9টার মধ্যে, একটু যদি কাইন্ডলি আমাকে ছেড়ে দাও। একদম 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 থ্যাংক ইউ উজ্জয়িনী, অনুপম দা মার্জনা চেয়ে নিচ্ছি। একদম একদম খুব ভালো। আমি অসীম গিরির কাছে আসবো। অসীম বাবু, যে প্রসঙ্গটা নিয়ে একেবারে শেষে আসবো, আপনাদের দুজন খুব সংক্ষেপে জানতে চাইবো, এই রাজ্যে বিজেপির উত্থানের একটা সম্ভাবনা ক্রমশ দেখা যাচ্ছে, অনেকেই সেটা বলছে। খুব অবাক লাগে না যে একটা রাজ্য যেখানে মানুষের চেতনার কথা বলা হতো, 34 বছরের একটা বামপন্থী শাসন ছিল, তৎসত্ত্বেও এই সম্ভাবনাটা ক্রমশ প্রবল হয়ে উঠছে। কোথাও কি মনে হয় আসলে এই ভোটের বাইরে যাওয়া যায়নি, মানুষকে বোঝানো যায়নি যে সমাজটাকে সুন্দর করা, শুদ্ধ করাটাও মানুষের দায়িত্ব? এখানে দেখুন, বামপন্থী আদর্শ আমি জানি সব থেকে ভালো আদর্শ, সব থেকে মহৎ আদর্শ, সারা পৃথিবীতে বামপন্থী আদর্শই মূল আদর্শ। মানে এই ফিলোসফির বাইরে এখনো অব্দি সায়েন্টিফিক্যালি কোনো ফিলোসফি আবিষ্কৃত হয়নি, এটা মানে অন্তত আমি মনে করি। কার্যত কি এখানে বামপন্থীরা 34 বছরে কোন মানুষকে শিক্ষিত করেছেন? বামপন্থায় শিক্ষিত করেননি। যদি বামপন্থায় শিক্ষিত করতেন তাহলে আন্দোলনগুলো করতেন তাহলে বন্ধ কলকারখানা করতেন না, তারা কলকারখানা বন্ধ করতেন না, এবং 4টে ঝান্ডা উড়িয়ে, লাল ঝান্ডা উড়িয়ে একটা মিষ্টির দোকান বন্ধ করে দিলাম ইউনিয়ন করে, এটাও করতেন না। আবার সত্যি লড়াই যেখানে দরকার সেখানে লড়াইটা করতেন। তাহলে বিষয়টা হচ্ছে আসলে শিক্ষিত করা যায়নি মানুষ। একদম। রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেটা তো সময়ই বলবে, কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, একটা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের একটা চমৎকার সংবিধান রয়েছে, সেইগুলো বিষয়ে হয়তো মানুষকে আরো সচেতন এবং শিক্ষিত করা দরকার রয়েছে। যে রাজনৈতিক এই মেইন স্ট্রিম রাজনীতিতে পালাবদল চলতেই থাকে, ইলেকটোরাল ডেমোক্রেসিতে, কিন্তু কোথাও একটা নীতির রাজনীতি করা, সেই জায়গাটাতে ফিরে যাওয়া দরকার। তার জন্য নিরলস প্রচেষ্টা করা দরকার, এটা একদিনের ব্যাপার না। একদমই আমাদের মনে হয় যে আসলে যেটা মানবিক রাজনীতি, মানবিক সংস্কৃতি, যে রাজনীতি আসলে মানুষের ব্যক্তি রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে বা সেই পরিসরে সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের একটা রাজনীতি আছে। সেই রাজনীতি দিয়েই আমাদের সমাজটা আর একটু শুদ্ধ হতে পারে, অন্যরকম করে তাকে চালনা করা যেতে পারে। রাজনীতির এই কুনাট্য বোধহয় তখনই সত্যিকারের প্রতিরোধের মুখোমুখি হতে পারে। আমরা অন্তত প্রত্যাশা করবো সেই রকম একটা সামাজিক পরিমণ্ডল গড়ে উঠুক, মানুষ সে ব্যাপারে একটু সচেতন হোক, এগিয়ে আসুক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, আর যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ। এইরকম ব্যতিক্রমী কিছু অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে আসবো অনুপম অনলাইনে। কোভিড-19 গোটা পৃথিবীর সমাজনীতি এবং অর্থনীতিকে একেবারে বদলে দিয়েছে, কিন্তু তাতে কি সমাজনীতি, অর্থনীতি